কাউকে খুঁজছো ভাইয়া? নেহাল চমকে ওঠে। এই রে, তার ছোট ভাই কি আবার বুঝে ফেললো কি না? তবে ভেতরে ভেতরে সে অপ্রস্তুত হলেও প্রকাশ করল না। নির্লিপ্ত ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, কাকে খুঁজবো আবার? তাড়াতাড়ি পা চালা। দুই ভাই মিলে লিফটের কাছে এসে দাঁড়ালো কিছুক্ষণ। পরপর শব্দ করেই খুলে গেল তা। রাফিদ আগে আগেই ঢুকে যাচ্ছিল ভিতরে, কিন্তু একটা মেয়েকে বের হতে দেখে সে আবার নিজের জায়গায় এসে দাঁড়ায়। নেহাল ফোন ঘাঁটছিল। রাফিদকে ফিরে আসতে দেখে ভ্রুকুচকে ভাইয়ের দিকে তাকালো। ফিরে আসার কারণ বুঝতে না পেরে সামনে তাকালো সে। মুহূর্তেই সামনে উপস্থিত থাকা মেয়েটার সাথে দৃষ্টি মিলে গেল। রাফিদ স্পষ্ট লক্ষ্য করেছে মেয়েটাকে দেখার পরেই ভাইয়ের মুখে ফুটে ওঠা দ্যুতি। সে ঠোঁট কামড়ে খানিকটা হাসে। তার ভাই কেমন একদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। লিফটটা খুলতে গিয়ে আবারও বন্ধ হয়ে গেল। যারা নেহালের সামনে এসে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আপনি সেই ছেলেটা না যার সাথে আমার যতবার দেখা হয় ততবারই ঝগড়া হয়? নেহাল স্মিত হাসে। চোখ মুখ চকচক করছে তার। গালিবকে ভাজুং ভুজুং বুঝিয়ে এখানে আসা সার্থক হয়েছে তার। সে আস্তে করে নিজের মাথা নাড়ায়। জি মিস, চার চোখওয়ালা আমি, সে যে বলেছিলাম কানে চশমা লাগাতে। যারা বিড়বিড় করে বলে, অসভ্য একটা, আবার কেমন মুখ ফুটে বলছে দেখো। রাফিদ সরু দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। দুজনের হাবভাব দেখে বোঝাই যাচ্ছে না এখানে তারা দুজন ব্যতীত তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে। যারা আবারও বলল, আন্টির কথা মতো তো ওনার ভাতিজির সাথে পরিচিত হতে গিয়েছিলাম আপনাদের ফ্ল্যাটে, কিন্তু কয়েকদিন যাবৎ ধরেই দেখছি দরজায় তালা ঝুলছে। এতদিন তো বিল্ডিংটা বেশ রমরমা ছিল, একজনের পর একজন বাসায় আসতোই, সবাই এটা নিয়ে কৌতূহল পোষণ করছে। এখন কেন খালি হয়ে গেল সব? নেহাল চট করে ধিমিস্বরে বলে ফেলে। আপনার কৌতূহল জাগেনি মিস চার চোখওয়ালি? নেহালের কথায় কেমন অপ্রস্তুত হয়ে যায় মেয়েটা। সে আমতা আমতা করে বলে, মানে? নেহাল সে কথার উত্তর করল না। সে নিজের মতো করে বলল, এই যে আমার মামাতো ভাই রাফাত, ওর বড় ভাই সাগর, আর আমার মায়ের ভাতিজির হাজব্যান্ড হলো সাগর। হাজব্যান্ডের সাথে মানবিমান চলছিল, তাই এখানে এসে থেকেছে কিছুদিন। এখন সব ঠিক। আর আমার ভাইটাও হসপিটালে, সেদিন রাতে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যারার মনটা হঠাৎ করেই কেমন খারাপ হয়ে গেল। সে ভাবুক হয়ে বলল, হো তাই বলেন? তাহলে কি আর আপনারা আসবেন না এখানে? পাশ থেকে রাফিদ খুব খুব করে কেসে ওঠে মেয়েটার এহেন কথায়। এবার বুঝি যারা আরও একটু গুটিয়ে যায়, লজ্জায় পড়ে যায়। মুখ ফসকে কি বলে ফেলেছে সে। নেহাল এবার তাকায় যক্ষা রোগীর ন্যায় কাশতে থাকা ভাইয়ের দিকে। তার ঠোঁটের কোণের হাসিটা একটু প্রসারিত হয়। সে ভরাট গলায় বলে, এ কি রাফি, তুই ওনাকে বিব্রত করছিস কেন? রাফিদ অবাক হয়। সে আবার কি করলো? নেহাল ভাইয়ের দৃষ্টি বুঝে উত্তর দেয়, এভাবে যক্ষা রোগীর মতো কাশছিস কেন? কয়েক সেকেন্ড নীরবতা খেলে যায়। পরিবেশটা কেমন ভারী হয়ে গেছে মুহূর্তেই। নেহাল শান্তস্বরে বলে, তা মিস কি বলেছিলেন? আমরা না আসলে বা কি আমাদেরকে কেউ মিস করবে বলুন? কারোর সাথে তো তেমন সখ্যতা হয়ে ওঠেনি। যারা চুপ হয়ে যায়। তার লেট হচ্ছে, কিন্তু সে কেন জানি যেতে পারছে না। মনে তার ঝড় বইছে, কিন্তু সেটা সে প্রকাশও করতে পারছে না। এর মধ্যেই নেহাল আবারও বলে, আমরা আর এখানে আসবো না। আমার বোনের ভাবির কয়েকটা বই রেখে গিয়েছি, সেই বইগুলো নিতে এলাম। ভাবি বললো এই কারণে, ওর হাজব্যান্ড আবার আমার জানে জিগার দোস্ত, আর মেয়েটাও এবার ইন্টারে পরীক্ষা দিবে। যারা চট করে বলে ফেলল, আপনার বন্ধুর বউ আছে? তাহলে তো আপনারও থাকার কথা। গালিব এবারেও কুর হাসি হাসল। তার সফল হতে বেশ একটা কসরত করতে হবে না। রাস্তা আগে থেকেই ক্লিয়ার। এদিকে যারা এমন প্রশ্ন করে আরও অস্বস্তিতে পড়ে যায়। সে দ্রুত পালাতে চায় এখান থেকে। কোনো মতে তারা নিয়ে বলে, এই দেখুন দেরি হয়ে যাচ্ছে, আসি আমি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলেই দুকদম এগিয়ে যায় সে। নেহাল আবারও পিছু ডাকে, এই যে মিস চার চৌকালি, শুনুন প্লিজ। কোনো এক অদৃশ্য শক্তির বলে জারার পা থেমে যায়। তবে সে পিছনে ফিরে তাকায় না। নেহাল এগিয়ে যায় ওর দিকে। নিজের ওয়ালেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দেয় জারার দিকে। ধানমন্ডির এদিকে গেলে অবশ্যই যোগাযোগ করবেন, স্পেশাল ট্রিট দিব আপনাকে। কথাটা বলে একটু থামে সে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলে, আর চাইলে এমনিতেও যোগাযোগ করতে পারেন। যারা কিছুটা দোনামোনা করে কার্ডটা হাতে নেয়। আগে পিছে কিছু না ভেবে ঘুরে দাঁড়ায় আবারও। উদ্দেশ্য সামনে পা বাড়ানো। কিছুটা দূরে যেতেই নেহালের গমগমে গলার স্বর ভেসে আসে, আর হ্যাঁ মিস,
আমার কোনো বউ বা গার্লফ্রেন্ড নেই। কথাটা কর্ণগোচর হতেই কেমন মুচকি হেসে ফেলে যারা। পরপর বড় বড় কদম ফেলে এগিয়ে যায় গেটের দিকে। রাফিদ সংদিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। নেহাল লিফটে ঢুকতে ঢুকতে বলে, হোয়াট? কি? এভাবে তাকিয়ে আছিস কেন? তো কি করব? তা কি করে বুঝলি? তুমি যা বুঝিয়েছো তাই তো বুঝলাম। নেহাল ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, বাহ, খুব পেকে গেছো। তা আজকাল দিবা স্বপ্ন কানাডায় ঘুরে বেড়াচ্ছিস নাকি? কাহিনী কি বলতো? হকচকিয়ে ওঠে রাফিদ। চোখ দুটো ইতিমধ্যে মার্বেলের আকার ধারণ করেছে। কাঁচতে কাঁচতে ছেলেটার বেহাল দশা। এই খবর তো সাদাফ আরাফ ছাড়া কেউ জানে না। উশিকেও তো এখনও বলা হয়নি। তবে সাদাফ যখন জানে, শিওর উষা আর আরিশার কানেও গেছে এই খবর। কিন্তু ভাইয়া জানলো কেমনে? ওদের তো সাহস হবে না ভাইয়াদের বলতে। তো তুমি কি করে জানলে? তুই যে কোম্পানির মাল, আমরা সবাই সেই কোম্পানির মালই। না জানার কিছু নেই। তোদের উপরে নজর আছে আমাদের, প্রতিটা পদক্ষেপে আমাদের নজর পড়ে। ভাইয়া জানে? জানে। নিহালের নির্লিপ্ত জবাব। তবে রাফিদ ভয় পাচ্ছে না। তার পরিবারকে সে চেনে, সবাই মেনে নিবে। ভাইয়া নিজে যেহেতু জানে, তাহলে নিশ্চয়ই মেয়েটার আগাগোড়া সবই জানা আছে তাদের। খারাপ হলে নিশ্চয়ই আটকাতো তাকে। হাইপার হওয়ার কিছু নেই। নিজের মনকে সান্ত্বনা দিল সে। একবার ভেবেছিল কানাডায় নুসরাতের কাছেই যাবে সে, পড়াশোনা সেখানেই শেষ করবে। কিন্তু নিজের ডিসিশন চেঞ্জ করেছে। পরিবার ছাড়া থাকবে না সে। সময় হলে নুসরাতও দেশে আসবে। বিয়েটাও এখানেই হবে। স্যাটেলও বিডিতেই হবে তারা। আর মেয়েটা অনেক ভালো, ভদ্র। তেমন কোনো চাপই নিতে হবে না রাফিদকে। সিজান ভুঁইয়া বেশ কিছুক্ষণ যাবৎ ছেলের হাত আঁকড়ে বসে আছেন। মাঝে মধ্যে টুক করে আদর করে দিচ্ছেন ছেলের হাতে। এই ছেলেটা তার ভীষণ আদরের। সাগরের জন্মের সময় লিপি বেগমের অবস্থা খুবই করুণ ছিল। এক কথায় বলা চলে, সাগর গর্ভে আসার পর থেকেই লিপি বেগম কেমন দুর্বল হয়ে পড়েন। অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। মিসক্যারেজের সম্ভাবনা বেশি ছিল, কারণ লিপি বেগমের গর্ভে একসাথে দুজন ছিল। তার উপরে শরীর দুর্বল। সিজারের পরে একজনকে বাঁচাতে পারলেও আরেকজনকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের 3 থেকে 4 মিনিটের মধ্যেই প্রথম বাচ্চাটা মারা যায়। সাগরের লাক ভালো ছিল বিধায় সে বেঁচে ফিরেছে। তবে দেখা যেত মাসের প্রায় অর্ধ সময়ই সে অসুস্থ থাকত। পুষ্টিহীনতায় ভুগত ভীষণ। রোগবালাই কম ছিল না ছেলের। এক ছেলেকে হারানোর শোকে যখন পাথর হয়ে গিয়েছিলেন তিনি, তখন এই ছেলেকে আঁকড়ে ধরেছিলেন। ছেলেটা দেখতেও হয়েছে সিজান ভুঁইয়ার বাবার মতো, যে কারণে তিনি সহ তার সব ভাইয়েরা তার প্রতি দুর্বল। এমন থম মেরে বসে আছো কেন আব্বু? আমি তো ঠিক আছি। সিজান ভুঁইয়ার ভাবনার ব্যাঘাত ঘটে ছেলের কথায়। তার চোখের কোণে জল জমেছে। অতীতের কথা ভাবতে ভাবতে হাতের উল্টোপিষ্ট দিয়ে নিজের চোখখানা মুছে নিলেন তিনি। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বাবাকে পারলে ক্ষমা করিস, না জেনে তোর উপর অনেক রাগ দেখিয়েছি, ভুল বুঝেছি। ছি ছি, বাবা কি বলছো এসব? আমাকে অস্বস্তিতে ফেলো না। তুমি কোনো ভুল করনি, বরং আমাকে ক্ষমা করো। পরিস্থিতি আমার সহায় ছিল না। সিজান ভুঁইয়া উঠে দাঁড়ালেন। এখানে থাকলে তিনি আরও ভেঙে পড়বেন। ছেলের এমন কথা শুনলে নিজেকে আরও অপরাধী লাগবে ওনার। তিনি এগিয়ে এসে আলতো করে আদর দিলেন সাগরের মাথায়। সাগরকে রেস্ট নেওয়ার কথা বলে বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। বর্তমানে ওনার দুটো ছেলে থাকলেও মৃত ছেলের কথা ভুলতে পারেন না সিজান ভুঁইয়া। বড় ছেলের নাম ছিল সমুদ্র। গোসলের সময় তাকে সমুদ্র নামে গোসল দেওয়া হয়েছিল, যে কারণে ছোট ছেলের নাম সাগর রেখেছিলেন। এখনও তিনি অনুভব করেন। ছেলেটা কেমন অভিমানী স্বরে বলে, তুমি আমাকে বাঁচাতে পারলে না বাবা। সিজান ভুঁইয়ার কলিজা কেঁপে ওঠে তখন। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগে। স্বামীকে নিঃশব্দে কাঁদতে দেখে লিপি বেগম এগিয়ে যান ওনার দিকে। কাঁধে হাত রেখে আশ্বাস দেন উনি। আমার ছেলেটা কিছু হয়ে গেলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না। স্বামী মেমা, সমুদ্র এখনও আমাকে অপরাধী মনে করে। এই ছেলের কাছেও তো আমি অপরাধী। এসব কথা বলবেন না দয়া করে। সাগরের মনে আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই। ভুলভাল ভাববেন না প্লিজ। আরিশা লিটার সাথে বসে আছে ক্যাফেটারিয়াতে। আর একটা ক্লাস বাকি আছে, সেটা করেই সাদাফের সাথে হসপিটালের দিকে রওনা দিবে। মা ভাইয়া সেখানেই আছে, বসে বসে কথা বলছে দুজনে। হঠাৎ করেই সাদাফ কোত্থেকে দৌড়ে এসে দাঁড়ায় আরিশার সামনে। আরিশা কিছু বলতে যাবে, তার আগেই তাকে এক প্রকার টেনে হিঁচড়ে দাঁড় করায় নিজের মুখোমুখি।
আরিশা হঠাৎ আক্রমণে ভড়কে গেলেও সাদাফের মুকয়াবের এমন অবস্থা দেখে আঁতকে ওঠে। ছেলেটা হঠাৎ করে এত রেগে গেল কেন? রাগে কেমন হিস হিস করছে সে, চোখ দুটি লাল হয়ে যাচ্ছে, কপালের শিরাগুলো ক্রমে ক্রমেই ফুলে যাচ্ছে। ভয় পেয়ে যায় সে, তড়িঘড়ি করে নিজের হাত রাখে সাদাফের কাঁধে, কোমল স্বরে বলে, কি হয়েছে তোর? এভাবে রেগে যাচ্ছিস কেন? সাদাফ ঝট করে সরিয়ে দেয় আরিশার হাতটা। আরিশার দুই বাহু চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলে, তুই আবার শাওনের সাথে কথা বলছিস? তুই ওকে আবার ভার্সিটিতে ইনভাইট করেছিস? আরিশা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। কি হলো? কেন হলো? তার হাত কেন সরালো সাদাফ? কিছুই মাথায় ঢুকছে না। আর কি বলল? শাওনের সাথে কথা বলেছে মানে? সে তো শাওনের সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। প্রথমে নর্মালি কথা বললেও পরবর্তীতে সাদাফের রাগ দেখেই একটু বেশি বেশি করতো সে। তাই বলে শাওনকে পাত্তা দেওয়ার মতো মেয়েও নাকি? আর যে কয়দিন সাদাফ তার সাথে কথা বলেনি, সে কয়দিন মেয়েটা কি এক অসহ্য যন্ত্রণায় ভুগেছে তা কি এই ছেলে জানে? নিজের অজান্তেই যে নিজের মনটায় নিজের আধিপত্য বিস্তার করেছে সে, এটা কি এই পাগল ছেলেটা বুঝবে? মানে আমি কেন ওকে ইনভাইট করতে যাব? তাহলে ও এলো কেন? আমি তোকে যেটা না করি তুই সেটাই করিস। দেখ, এখন মেন্টালিটি ঠিক নেই। ভাইয়ার অসুস্থতা, চাচুর অসুস্থতা, সব মিলে খুব বাজে সময় পার করছিস, তুই জানিসই। তাও কেন এভাবে জ্বালাচ্ছিস? একটু শান্তি দিতে পারিস না? তুই কি বুঝিস না কি চাই আমি? কি চাস তুই? তুই ও বুঝ না। সেদিন দুপুরে ঘটনার পর সব ক্লিয়ার, তবু অবশ্যই নাটক কেন করছিস? আমি ওকে সত্যিই ডাকিনি, কথা হয় না শাওনের সাথে। তুই দেখ আমি ওকে থাক, আর বলতে হবে না। তুই যা ইচ্ছা তাই কর, নিজের মর্জির মালিক তুই। আমি তোকে জোর করবো না। নিজের কথা শেষ করেই সেখান থেকে প্রস্থান করে সাদাফ, আশেপাশে কয়েকজন আরিশার দিকে তাকিয়ে। লিটা এতক্ষণ চুপ ছিল। আরিশাকে আবার চেয়ারে বসতে দেখে বলল, এনিথিং রং আরিশা? ও এত রেগে আছে কেন? আরিশা জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকালো লিটার দিকে। সময় বহমান, তবুও তার বুকে জমে থাকে অসংখ্য স্মৃতি। মনে হয় যেন নদীর তলায় নুড়ি পাথর, যা স্রোত ছুঁয়ে যায় কিন্তু সরাতে পারে না। ঠিক তেমনি আমাদের কিছু স্মৃতি হয় রোদ্দুরের মতো উজ্জ্বল, যা চোখ বন্ধ করলেও ভেতরটা আলোকিত করে দেয়। আবার কিছু স্মৃতি থাকে মেঘের আড়ালে ঢাকা, যা হঠাৎ বজ্রপাতের মতো ফিরে এসে মন কাঁপিয়ে দেয়। সময় এগিয়ে চলে নিজের গতিতে, তাকে থামানোর সাধ্য কারণ নেই। কিন্তু স্মৃতিরা, তারা কোনো সময়ের নিয়ম মানে না, মুহূর্তে ফিরিয়ে দিতে পারে বহু বছর আগের কোনো বিকেল। আমরা চাই কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলতে, আদৌ কি তা সম্ভব? চাইলেই কি কিছু স্মৃতি মুছে ফেলা যায়, ভুলে থাকা যায়? আবার আমরাই তো কিছু স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। স্মৃতি যেমনই হোক না কেন, আমাদেরকে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। এই যেমন উষা গত 1 মাসের স্মৃতিটুকু তার ছোট্ট মস্তিষ্ক থেকে মুছে ফেলতে চায়, চাইবেই বা না কেন? বাবার অসুস্থতা, সাগর ভাইয়ের সাথে দূরত্ব, সাগর ভাইয়ের অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে জীবনের সবচেয়ে বাজে সময়টা সে পার করেছে। সেসব দিনগুলো নিয়ে সে ভাবতেও চায় না, ভাববেও না। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়। ভুইয়া পরিবারের সদস্যদের নদীর স্রোতের মতোই গত 10 দিন পার হয়ে যায়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সাগরকে বাড়িতে আনা হয়েছিল 4 দিনের দিন। সে শুরু থেকেই হসপিটালে থাকতে চাচ্ছিল না, তাই পরিবারের মানুষও তাকে আর জোর করেনি। সাগর আগের থেকে অনেকটাই সুস্থ, হাত নাড়াতেও অসুবিধা হয় না, নিজের কাজ নিজেই করতে পারে এখন। নাহিদ ভুইয়াও অনেকটাই সুস্থ হয়েছেন, কথাও স্পষ্ট বলেন, তবে ধীরে ধীরে আর সময় নিয়ে বলেন। বাড়ির পরিবেশ এখন সর্বদাই আমেজপূর্ণ থাকে। আজকে সেই আমেজটা যেন একটু বেশি, সকলের চোখে পড়েছে তা। গত 3 দিন আগে লিপি বেগমের বোন রিপা বেগম দেশে ফিরেছেন। কথা ছিল 2 মেয়েকে সঙ্গে নিয়েই ফিরবেন, কিন্তু সাগরের হুমকির কাছে পরাজিত হতে হয়েছে। সাগর ওই বেয়াদব মেয়ের বেয়াদবি অনেক সহ্য করেছে। সহ্য শক্তি যখন বাঁধ ভেঙেছিল তখন সে আলাদা বাসা নিয়েছিল। আর সে জানে এই মা মেয়ে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে দেশে আসবে না। সে অজ্ঞান থাকা অবস্থাতেই উষার উপরে অনেক হম্বিতম্বি দেখিয়েছে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তার কপালে এখন সংসার জুটেছে, বউ ভালোবেসে কাছে টেনেছে। সেখানে এখন কোনোভাবেই ওই আপদদেরকে বাসায় জায়গা দেওয়া যাবে না। কোনো এক ঝামেলার রেস ধরে উষা আবার তার থেকে মুখ ফিরিয়ে না নেয়, সে তো এই রিস্ক নিতে চায় না। সাগর বেডের হেডবোর্ডে মাথা হেলান দিয়ে শুয়ে আছে, বাম হাতটা কপালের উপরে রাখা। একটু আগেই উষা সকালের খাবার খাইয়ে নিচে গিয়েছে, এখন এসে আবার ঔষধ খাওয়াবে। বউয়ের জন্যই অপেক্ষা করছে সে। এমন না যে ও একা ঔষধ খেতে পারে না, পারে, তবে বউ যে আদর করে খাইয়ে দেয়
একটু অভিমান করে ঠিকমতো কথা শোনায়, ঔষধ খাওয়ায়, এসব দেখতে সাগরের বেশ ভালো লাগে। দরজা খোলার শব্দেও চোখ খুলল না সাগর। সে জানে কে এসেছে এখন। উষা বিছানার দিকে এগিয়ে এসে বসে পড়ে সাগরের পাশে, বুকে হাত রেখে ধীর আর কৌতূহলের স্বরে বলে, আজকে বাড়িতে কিসের আয়োজন হচ্ছে সাগর ভাই? সবাই কেমন মুখ টিপে টিপে হাসছে, কখনো কখনো দুষ্টুমি ভরা হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। কাহিনী কি বলেন তো? আপনি কি কিছু জানেন? সাগর এবার চোখ খুলল, গম্ভীর দৃষ্টিতে তাকালো একবার উষার দিকে, ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, হুম, তবে শুনে রাখো, কাবার্ডে একটা ব্যাগ রাখা আছে তোর জন্যে। বিকেলে সেটা পরে রেডি হয়ে থাকিস। কেন, কোথাও নিয়ে যাবেন? উষা কথাটুকু শেষ করে আবার কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, দেখেন, আপনি কিন্তু অসুস্থ, এই অবস্থায় কোথাও যাব না। আপনি আগে সুস্থ হয়ে যান, তখন না হয় ঘুরে বেড়াবো, কেমন?